নমস্কার। আজকে আবার আজ্ঞাচক্র নিয়ে, শুধুমাত্র আজ্ঞাচক্র নিয়ে অডিওটা করতে এলাম। অনেকে আর কি বলছে আজ্ঞাচক্র নিয়ে অডিওটা করতে, তো সেই জন্যই বলছি। তো আজকে ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো যারা শুনছে বা যারা শোনার জন্য এসেছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব করজোরে, যে আপনারা এগুলো শুনে নিজেরা প্র্যাকটিস করতে যাবেন না, কোথাও প্র্যাকটিস করবেন না, না বই দেখে প্র্যাকটিস করবেন, না আমি যেটা বলছি আমার কথাও শুনতে হবে না, শুনে কোনো প্র্যাকটিস করতে যাবেন না। কারণ এইগুলো শুধুমাত্র যারা অ্যাডভান্স প্র্যাকটিশনার তারা এগুলো করতে পারে। এবং শুধু এই প্র্যাকটিস করলেই তো হয় না, আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের শরীরের যে ঊর্জা সেন্টার আছে সেগুলোকেও আমাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য আরো অনেক কিছু প্রাণায়াম, হঠযোগ এগুলো করতে হয়। তো সুতরাং শুধুমাত্র কথা শুনে গিয়ে এগুলো বাড়িতে বসে গিয়ে প্র্যাকটিস করতে যাবেন না। সেরকম যদি মনে হয় তাহলে অডিওটা অ্যাভয়েড করতে পারেন, আগে থেকেই বললাম। আর যদি শুনতে থাকেন তাহলে পুরোটাই শুনবেন, শেষে আরো অনেক কিছু কথা বলবার আছে। এবার আজ্ঞাচক্র নিয়ে যেহেতু কথা বলছি, এবার একটা বলে রাখি যে আমাদের এইটা এমন কোনো মিরাকেল কিছু নয়। প্রথম কথা, আমাদের প্রত্যেকেরই যখন কোনো ছোট বয়সে, যখন কোনো নবজাত শিশু জন্মায়, প্রত্যেকেরই আজ্ঞাচক্র অ্যাক্টিভেট অবস্থাতেই থাকে, যার ফলে তারা পূর্বজন্মের স্মৃতি পর্যন্ত তারা মনে রাখতে পারে। আপনি দেখে থাকবেন যে বাচ্চারা নিজেদের সাথে কথা বলতে থাকে, নিজেদের সাথে খেলতে থাকে, নিজের সাথেই হাসতে থাকে, আবার কোনো কোনো সময় নিজের সাথে কান্নাকাটিও করে। আমরা বড়রা ভেবে থাকি যে কেন এরকম শুধু শুধু করছে, কেন শুধু শুধু নিজের সাথে কথা বলছে। আমরা বলি ওই দেখ, নিজের সাথে খেলছে, নিজের সাথে কথা বলছে। আবার অনেক সময় দেখতে পাবেন এই ঘটনাগুলি যখন ঘটছে, বাচ্চাটির চোখ দুটো খুব বড় বড় হয়ে থাকে। এগুলো কিছুই না, এগুলো তার পূর্বজন্মের স্মৃতি। সে সমস্ত মানুষজন তার স্মৃতির সাথে সে খেলে বেড়াচ্ছে, শুধুমাত্র স্মৃতি তার কাছে রয়ে গেছে। কিন্তু এক্সপিরিয়েন্সটা যে যে তাদেরকে অনুভব করে এসছে সেটা তার গোটা স্পাইনে রয়ে গেছে। আমাদের যত ভালো মন্দ খারাপ সব আমাদের এই মেরুদণ্ডতে লুকিয়ে আছে। এটা অনেক বড় জিনিস। এই জন্যই দেখবেন যখন ধ্যান করতে বসতে বলা হয় তখন সোজা হয়ে বসতে বলে। কেন? কোনো কিছু যদি গুটিয়ে থাকে বা ভাঁজ হয়ে থাকে তাহলে সেখানকার ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে সুচারুভাবে চলাচল করতে পারে না। জলের পাইপকে, যে পাইপ দিয়ে জল প্রবাহ হচ্ছে, সেই পাইপটাকে যদি কুঁচকে রাখেন বা গুটিয়ে রাখেন তাহলে কি সেটা কি সুচারুভাবে প্রবাহ হবে? হবে না। ঠিক একইভাবে আমাদের মেরুদণ্ডটাকে যদি আপনি সোজা করে বসেন বা সোজা হয়ে বসেন, তাহলে সমস্ত ইনফরমেশন যত যা কিছু আছে ধ্যানের সময় আপনার চোখের সামনে বা মুখের সামনে এসে জমা হবে, ভেসে উঠবে। এইবার কথা হচ্ছে, এই যে আজ্ঞাচক্র, এটা হচ্ছে কি যতগুলো সেন্টার্স আছে এটা হচ্ছে একটা ডাইমেনশন। এবার ব্যাপারটা হচ্ছে যেটাকে আমরা ডাইমেনশন বলি, এটা এক ধরনের তল, যে তল আমার এবং আপনার লজিকের মাইন্ডের থেকে বাইরে। লজিক্যাল মাইন্ড এখানে কাজ করবে না। এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে এখানে এখানে লজিক্যাল মাইন্ড কোনোদিনই কাজ করবে না। আপনি যদি শুধুমাত্র লজিক্যাল মাইন্ড ধরে থাকেন তাহলে আপনি কোনো কিছুর তল বা হদিশ খুঁজে পাবেন না। এই যেরকম মূলাধার সেন্টার হয়, তারপর স্বাধিষ্ঠান হয়, মণিপুর হয়, এই যে চক্রগুলো আছে এগুলো কিন্তু তাদের নিজেদের মধ্যে এক একটা করে ডাইমেনশনস। আপনি, জানি না, আপনারা হয়তো শুনবেন যে কুণ্ডলিনী জাগরণ কিভাবে ঘটে, সেটার জন্য আমি একটা অডিও করেছিলাম। সেখানে আমি বলেছি যে আমাদের শরীরে টোটাল 114টা চক্র আছে এবং তার মধ্যে 7টি চক্র হচ্ছে কি মুখ্য চক্র, যারা এদেরকে গভর্ন করে। এইবার এইটা আপনার ডিটেল শোনবার জন্য কুণ্ডলিনী জাগরণ কি করে ঘটে আপনাকে এইটা শুনতে হবে, না হলে এই অডিওটা ওই আরো বড় হয়ে যাবে। ওটা আপনারা যারা ইচ্ছে তারা শুনতে পারেন। এইবার কথা হচ্ছে, যারা আপনার আজ্ঞাচক্র যারা আর কি খোলবার জন্য আর কি খুব উদ্যত থাকে বা প্র্যাকটিস করতে থাকে, আপনাকে বলে রাখি, আপনার
মূলাধার থেকে আজ্ঞাচক্র আসার জন্যে হাজার এক ধরনের উপায় আছে, হাজার এক রকমের উপায় আছে, কিন্তু আজ্ঞাচক্র থেকে আপনার সহস্রার যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। এটা একমাত্র বিশ্বাসের ঠেলায় হয়, আর না হলে প্রবল ম্যাডনেস, মানে যাকে আপনি টোটাল বিশ্বাস করতে পারবেন, করে আপনি ঝাঁপ দিতে পারবেন। তার এখন আজ্ঞাচক্র থেকে সহস্রে যাওয়ার কিন্তু আর কোনো উপায় নেই। এটা একমাত্র কৃপা, গুরুর কাছে ভক্তি এবং আমাদের ইষ্ট দেব বা দেবীর কাছে প্রবলভাবে ম্যাডনেস ভক্তি। এগুলো ম্যাডনেস আমরা মানুষরাই বলে থাকি, কারণ আমাদের কাছে এগুলো সবই উইয়ার্ড লাগে। এগুলোকে অ্যাকচুয়ালি যোগীরা এটাকে ডিভোশন বলে বা প্রবল ভক্তি বলে। এইবার আরো দু চারটে কথা বলি। যদি কোনো কেউ অ্যাডভান্স কোনো প্র্যাকটিশনার থাকে, এবার যদি তাকে খুলবার চেষ্টা করে আজ্ঞাচক্রকে, এক হচ্ছে কি গুরু এসে তাকে কোনো নিয়ম বললো বা গুরু নিজে এসে তাকে খুলে দিল, সেটা একরকম ভাবে হয়। ব্যাপারটা আপনি যাই করুন না কেন শক্তি পাঠের মাধ্যমে হয়। আবার শক্তি ভেদন বলে একটা প্রক্রিয়া আছে, যেখানে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, এইগুলো ভেদ করে একটাই এনার্জি, একদম তীর চালালে যেরকম হয় সবকিছু ভেদ করে গিয়ে একদম গিয়ে আজ্ঞাতে গিয়ে টাচ করবে, এটা করে শক্তি ভেদন প্রক্রিয়া। এগুলোকে শুধুমাত্র মানে ইন্টারনেট থেকে শিখে যদি আপনি বাড়িতে করতে যান, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি একটা নিউক্লিয়ার এনার্জি নিয়ে খেলছেন এবং আপনি একটা বোম তৈরি করতে যাচ্ছেন, অ্যাটম বম। কি কি আপনার কাছে কোনো কনস্ট্যান্ট গাইডেন্স নেই, কোনো কনস্ট্যান্ট অবজারভেশন নেই, এবং হিতে বিপরীতে পড়বেন, সেই বোমা ফেটে কিন্তু নিজেই আহত হবেন। এবার কথা হচ্ছে, এই শক্তি কিন্তু অত্যন্ত পরিমাণে ডেঞ্জারাস, আবার ক্ষমতাশালী। কেন ক্ষমতাশালী এবং ডেঞ্জারাস বললাম? কারণ দেখবেন যত ডেঞ্জারাস জিনিসপত্র আছে সেগুলি অ্যাকচুয়ালি ক্ষমতাশালী হয়। এগুলোর মধ্যে পোটেনশিয়াল আছে কিছু ভালো করবার, বিশাল বড়। আপনি অশ্বত্থামার কথাটা শুনেছেন? সে যখন লাস্টে যখন বাণ যখন চালিয়েছিল, ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছিল অশ্বত্থামা, কিন্তু সেটাকে ফেরত নেওয়ার আর কোনো প্রক্রিয়া তার জানা ছিল না, যে ঘটনাটা আমরা সবাই জানি। এই শুধুমাত্র শক্তিকে আপনি ইনভোক করলেন, প্রভোগ করবেন, এই আজ্ঞাচক্রকে আপনি প্রভোগ করেও আপনি জাগাতে পারেন বারবার করে, কিন্তু কথা হচ্ছে আপনার সামনের সিচুয়েশন এত র্যাপিডলি চেঞ্জ হবে, আপনি এমন অনেক কিছু দেখবেন যেগুলো আপনি কল্পনার বাইরে। আপনি ঘরে দেখছেন যে আপনি এবং আপনার বাবা মা বসে আছে, কিন্তু তা নয়। আপনার বাবা মা দেখছে আমরা তিনজন ঘরে বসে আছি, কিন্তু আপনার সাথে আপনার পাশে আরো অনেকজন দাঁড়িয়ে আছে আপনাকে ঘিরে। সেটা বুঝতেও পারছেন আপনি একাই বাড়িতে। বুঝতে পারছেন কি কি জিনিস হতে হতে চলেছে? যেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা আপনি দেখতে পাচ্ছেন। কেমন হবে সেই সময়টা ভেবে দেখেছেন? অশ্বত্থামা সেই জিনিসই হয়েছিল, এত বড় শক্তি রয়েছে তার কাছে, কিন্তু সেটাকে হ্যান্ডেল করবার মতন সামর্থ্য তার নেই, আধার নেই। গুরুর বুদ্ধার ছিল শুধুমাত্র অসম্মান, কারো কথা শুনতো না, নিজেকেই সর্বশ্রেষ্ঠ ভাবত, তাই কালক্রমে সেও হারিয়ে গেছে। ঠিক একইভাবে এই আজ্ঞাচক্র কিন্তু আপনার শরীরে প্রেশার তৈরি করে, কোনো রকম গাইডেন্স ছাড়া, কনস্ট্যান্ট অবজারভেশন ছাড়া। মানে এমন না যে আপনার গুরু দূরে আছে, এরকম করলে হবে না, কিন্তু প্রতিনিয়ত কনস্ট্যান্ট অবজারভেশন লাগবে আপনার কাছে, কারণ আপনার শরীরে র্যাপিডলি আপনার চেঞ্জ হবে, আপনি বুঝতে পারছেন না। আপনি যখন করতে বসবেন অটোমেটিক আপনার শরীরে অনেকগুলো বন্ধ তৈরি হবে, এগুলোকে ত্রিবন্ধ নামে পরিচিত। শুধু তাই নয়, মহাবন্ধও লাগবে। কি করবেন সেই সময়? অটোমেটিক দেখবেন আপনার হাত পা কাঁপছে, অটোমেটিক দেখবেন আপনার মন্ত্র যারা জপ করে হাতে কর গুনে গুনে, অটোমেটিক সেটা র্যাপিডলি খুব স্পিডে হচ্ছে, আপনার সারা শরীর ভাইব্রেট করছে। কি করে নিয়ন্ত্রণ করবেন সেই সময়? রাত্রেবেলা সবাই ঘুমোচ্ছে, অথচ আপনি ঘুমোচ্ছেন না, আপনি বসে আছেন, কারণ আপনি শক্তিকে চালনা করতে পারেননি।
এবং সব শেষে আপনি কি করবেন যখন আর কিচ্ছু করতে পারছেন না? যদি আপনি ছেলে হন তাহলে আপনি আপনার শক্তি খরণ করবেন, সেটা সেক্স করে হোক বা যাই করে হোক, কারণ আপনি আর শক্তি নিতে পারছেন না। ব্যাস, ওখানে কিন্তু শেষ হয়ে গেল আপনার যে ঊর্জাকে কাজে লাগাতে চাইছেন ওপরে তুলে এক নতুন কিছু সৃষ্টি করবার জন্য। সেই এনার্জি নিচ থেকে আপনার মূলাধার হয়ে বাইপাস হয়ে বেরিয়ে গেছে বাইরে। কি করে আর শক্তি সঞ্চার করবেন? সব শেষ হয়ে গেল, আপনার পরিশ্রম, আপনার যোগ, তাপ সব শেষ। এইবার বলে রাখি, প্রথমে বললাম যে আপনার সাথে এমন কিছু হবে যেগুলো আপনি কল্পনার বাইরে। আপনার সাথে আপনার বন্ধু এসেছে দেখা করতে, আপনি বুঝতে পারলেন যে বাড়ি থেকে বেরোনো মাত্র এই ছেলেটির অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আপনি মুখে বলতে পারছেন না, আপনি হজম করতে পারছেন না। এই হজম করে, সত্যিকে হজম করার যে ব্যাপারটা, এটা পারছেন না আপনি করতে। শ্রীকৃষ্ণ জানতেন, জানেন, মহাভারত এরকম হতে চলেছে। উনি কত চেষ্টা করেছেন এটা বোঝাবার জন্যে যে এই যুদ্ধের ক্ষয়ক্ষতিটা কি হতে পারে। এমনকি দুর্যোধনকেও পর্যন্ত ভয় দেখিয়ে তাকে দেখিয়েছে যে এর পরিণতি কত ভয়ানক হতে পারে। কেউ কিচ্ছু শোনেনি, কারণ প্রারব্ধকে তো যে চেঞ্জ করা যায় না, প্রারব্ধের উপরে যে কেউ যেতে পারে না। সেটা ভগবান কৃষ্ণও পারেনি, ভগবান রামও পারেনি। তাকেও বনবাসে যেতে হয়েছিল, তাকেও যুদ্ধ করতে হয়েছিল না চেয়েও, কারণ এটাই তার প্রারব্ধ। সুতরাং আমাদের সাথে যে প্রারব্ধ আছে সেটা আপনাকে যদি কেউ আগে থেকে জানিয়ে দেয়, ভালো হলে খুব ভালো, কিন্তু যদি খারাপ জিনিসটা লেখা থাকে সেটা যদি আপনাকে এসে কেউ বলে দিয়ে যায়, তাহলে আপনার মন কিন্তু তখনই বিষণ্ণতায় ভরে যাবে। তাই জন্য আমি বললাম যে এটি অনেক শক্তিশালী একটি প্রক্রিয়া, কিন্তু ডেঞ্জারাস, কিন্তু ভয়ানক। তো এইবার আমি যদি কিছু প্র্যাকটিসের কথা বলি, কিছু যারা অ্যাডভান্স, যারা প্র্যাকটিশনার আছে, তারা যদি মোটামুটি তার আজ্ঞাচক্রকে তারা যদি খুব রেগুলার যদি প্র্যাকটিস করে থাকে, তারা যদি তাদের মেন্টাল অ্যাওয়ারনেস দিয়ে আজ্ঞাচক্র, যেটাকে আমরা বলি, এটা একটা আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড যেখানে আছে, দুই ভ্রুর মধ্যে অবস্থান করছে। এবার একটা কথা, প্রত্যেকের কিন্তু এক জায়গাতে পাইনিয়াল গ্ল্যান্ড কিন্তু থাকে না, একটু ওপর বা নিচে বা সাইডে থাকে। সেটা আপনাকে বুঝতে হবে সেটা কোথায় রয়েছে। এবার কথা হচ্ছে, আপনি যদি এর আকর্ষণ, এই আজ্ঞাচক্রের আকর্ষণ আপনার শরীর থেকে, মানে আপনার যে কপাল যেখান থেকে আজ্ঞাচক্র শুরু হয়েছে সেখান থেকে আপনি যদি 9 ইঞ্চি, কি বললাম, 9 ইঞ্চি যদি বার করে স্টে করাতে পারেন, সেই আকর্ষণকে যদি, মানে পাইনিয়াল গ্ল্যান্ড বার করে ফেলতে বলছি না, কিন্তু ওর যে টান বা ওর যে আকর্ষণ যদি বাইরে 9 ইঞ্চি আপনি যদি এনে আপনি যদি স্টে করাতে পারেন, আপনার জীবনে যত মেন্টাল প্রবলেম আছে সব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। যত রকম মেন্টাল, সে যাই হোক না কেন, আপনি এটা হারিয়েছে ওটা হারিয়েছে যাই হোক না কেন, সব থেকে আপনি বেরিয়ে যাবেন। এইবার যদি আপনি ওই আকর্ষণকে টেনে নিয়ে এসে 12 ইঞ্চি আপনার কপাল থেকে যদি আপনি স্টে করাতে পারেন, তাহলে আপনি অন্যের মাইন্ডকে পর্যন্ত কন্ট্রোল করতে সক্ষম হবেন। 12 ইঞ্চি আপনার স্পিয়ারে যে আসবে, আপনার কাছাকাছি যে আসবে, তার মাইন্ডকে আপনি চেঞ্জ করতে সক্ষম হবেন। বুঝতে পেরেছেন? এইবার যখন আপনি 15 ইঞ্চি পারবেন, এই 12টাকে যখন 15 ইঞ্চি করতে পারবেন, তখন এই যে বলে দিলাম, বলছিলাম একটু আগে, কি ইভেন্ট হতে যাচ্ছে আপনার সাথে বা অপরের সাথে, আপনি এগুলোকে ইজিলি প্রেডিক্ট করতে সক্ষম হবেন। আপনার এসব অ্যাস্ট্রোলজির জন্য কোনো চার্ট, কোনো গ্রহ, কিচ্ছু লাগবে না, আপনি পেরে যাবেন। এবার 15 ইঞ্চিটাকে যখন আপনি 18 ইঞ্চি যখন স্ট্রেচ করতে পারবেন, 15 ইঞ্চিটাকে যখন আপনি 18 ইঞ্চি যখন স্ট্রেচ করতে পারবেন, তখন আপনি দেখবেন যে
আপনার শুধু এই জন্মে নয়, আপনি গত জন্মেও প্রায় 3-4 জন্ম আপনার ইজিলি মনে পড়ে যাচ্ছে। খুব উইয়ার্ড লাগছে। আমি আরেকটু এগোবো, আমি 21 ইঞ্চির দিকে অব্দি এগোবো। আমি এখনো বলছি, যারা শুনছেন, তারা যদি না নিতে পারেন তারা স্কিপ করতে পারেন। এবার যদি আপনি এক স্ট্রেচে আপনার আজ্ঞাচক্র থেকে প্রায় 21 ইঞ্চি যদি হোল্ড করে রাখতে পারেন, আপনার শরীরের বাইরে আজ্ঞাচক্র থেকে দূরে সোজা 21 ইঞ্চি যদি স্টে করে হোল্ড করে রাখতে পারেন অ্যাওয়ারনেসকে, বলাই বাহুল্য আপনি কনসিয়াসলি নিজের প্রাণ এনার্জিকেও ছেড়ে দিতে পারেন, যেটাকে মহাসমাধি বলে। এই জন্যই বললাম যে সবার জন্য আজকের আলোচনাটা নয়, এগুলো সিকার্সদের জন্য, যারা খুঁজছে। কিন্তু আমি বলবো যে আপনি যদি খুঁজে এই অডিওটা পান এবং যদি শুনতে থাকেন, শুধুমাত্র জানার জন্যই শিখুন, শুধু জানার জন্যই জানুন। আমি বলবো র্যাদার, যদি আপনার কাছে কোনো গুরু না থাকে, আপনার কাছে যদি সেরকম প্র্যাকটিস না থাকে, কারণ এগুলো তখনই আপনি প্র্যাকটিস করবেন যখন আপনার সারাদিনে যাই খারাপ হোক না কেন তখনও আপনি খুব ভালো আছেন, আপনার মধ্যে কোনো গ্রিড নেই, আপনার কোনো লোভ নেই, আপনাকে কাম বাসনা জ্বালাতন করে না। কাম বাসনা জ্বালাতন করলে তো আপনি শেষ, তাহলে আর আপনি যাই করেন না কেন বৃথা। আমাদের গাড়িতে দেখবেন, অনেকের গাড়ি ডিপেন্ড করে, যারা মোটর সাইকেল চালান তারা জানবেন 2,5-3 হাজার পর তাদেরকে মোবিল চেঞ্জ করতে হয়, ইঞ্জিন অয়েল। তো আমাদের শরীরে লুব্রিকেটের কাজ করে এই সিমেন্ট, এবং সেখান থেকে তৈরি হওয়া ঊর্জা। এবার লোকে বলে যে সিমেন্ট কোনোদিন উপরের দিকে ওঠে না, এটা একটা অবাস্তব কথা। কিন্তু সেখান থেকে তৈরি হওয়া যে হিট, সেটা কুণ্ডলিনীকে সাহায্য করে উপরে তুলবার জন্য। এটাকে ওজাস বলে। তো ওজাস তৈরি করা অত সোজা নয়। সিমেন্টকে রেখে বা আপনার শরীরের যে ধাতু রয়েছে সেখান থেকে জাল দিয়ে 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 দুধকে জাল দিলে দেখবেন ওপর থেকে আপনার বেরোয়, আপনার কি বলে, মাখনটা যেটা বেরোয়, বাটারটা যেটা আর কি ছেড়ে দেয় আর কি, যে সর পড়ে। তো জাল দিয়ে 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 সেই এনার্জিকে ওপরে উত্থাপন করা, এবং যখন এসে সেটা আজ্ঞাচক্রে এসে ধাক্কা খায়, আজ্ঞাচক্র সেই প্রেসারেই খুলে যায়। এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। তো এই এনার্জিটাকে নিয়ে যারা বলছেন আরো অডিও করুন, আমার করতে অসুবিধা নেই বা বলতেও অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে রিকোয়েস্ট যে এগুলো আপনারা প্র্যাকটিস করতে যাবেন না। আপনাদের কাছে যদি উপযুক্ত জিনিসপত্র বা সাধন যদি না থাকে, আপনারা প্র্যাকটিস করতে যাবেন না। আজ্ঞাচক্রকেও সেম ভাবেই 3 ভাবেই কিন্তু জাগ্রত করা যায়, শত, রজ, তম। যারা না এই অডিওটা দেখে থাকে, শত, রজ, তম, তারা গিয়ে একবার অডিওটা দেখতে পারেন। শতর কি গুণ থাকে, রজর কি গুণ থাকে, তমর কি গুণ থাকে। যারা শত গুণ দিয়ে আজ্ঞাচক্রকে মাফ করবেন, আপনার শত গুণ দিয়ে যারা আর কি চেষ্টা করে তারা এক ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করে বা এনভায়রনমেন্ট তৈরি করে, যেখানে কুণ্ডলিনী খুব ধীরে ধীরে স্লোলি ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে টাইম নিয়ে নিয়ে ও রাইজ করবে, গিয়ে আজ্ঞাচক্রতে গিয়ে ধাক্কা দেবে। কিন্তু যারা রাজসিক বা রজগুণ সম্পন্ন হয়, তারা চায় ইনস্ট্যান্টলি আমার হতে, ইনস্ট্যান্টলি, এবং পরে গিয়ে সেই জিনিস এনার্জিকে হ্যান্ডেল করতে পারে না। তারা এনার্জিকে হ্যান্ডেল করতে পারে না, কারণ র্যাপিডলি তার সামনে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। এবার কথা হচ্ছে যারা তম, এরা দেখবেন সেক্স করে, যাদের মাথার মধ্যে শুধু সেক্স ঘোরে, সেক্সুয়াল থট, ওরা সেক্স করে আর কি আজ্ঞাচক্রকে প্রভোগ করে, জাগবার চেষ্টা করে। ওখানেও একই নিয়ম, কন্ট্রোল। আপনার মনের উপর কত কন্ট্রোল আছে সবভাবেই। আমি কি বললাম, মূলাধার থেকে
এই জন্যই আমি বললাম মূলাধার থেকে আজ্ঞাচক্রে যাওয়া পর্যন্ত হাজার রকমের নিয়ম আছে, অনেকভাবে আপনি করতে পারেন, 112-14 রকমের নিয়ম আছে, কিন্তু কথা হচ্ছে আজ্ঞাচক্র থেকে সহস্রার যাওয়ার কিন্তু কোনো এক্সাক্ট কোনো নিয়ম নেই। সমস্ত নিয়ম যখন আপনি ফেলে দেবেন তখন আপনি এক লাফে উঠে যাবেন ওপরে, নিয়মের বাইরে। তো আমি যারা প্র্যাকটিস করছে তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা কোনোদিনও এটা আমার পার্সোনালি মত যে আপনারা রজ এবং তমকে নিয়ে প্র্যাকটিস করবেন না। কারণ আমি মনে করি যেটা নর্মাল ভাবে হচ্ছে সেটাকে নর্মাল ভাবে হতে দিন, আর মাথা থেকে এই সমস্ত চক্রগুলো সরিয়ে দিন। জানবার জন্য অবশ্যই জানুন, কিন্তু সেটার পেছনে মরীচিকার মতন লেগে যাবেন না। ওই যে বললাম সত্য, ডেলিবারেটলি ওভার আ পিরিয়ড অফ টাইম আপনি একটা কাজ করতে পারেন, আপনারা নিজের থটসকে দেখতে পারেন, আপনার থটস কতটা মানে পিওর হলো, তাহলে অটোমেটিক আপনার এই কুণ্ডলিনী রাইজ করে যাবে উপরে। প্রকৃতি আপনাকে কোনো রকম বাদ সাজবে না। আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে জীবনে, যতক্ষণ চাওয়া পাওয়া থাকবে আপনার কিন্তু আজ্ঞাচক্র কিন্তু অ্যাক্টিভেট হবে না, আপনি যাই চেষ্টা করুন। আপনার গার্লফ্রেন্ড আছে, তো আপনার নিশ্চয়ই তাহলে শরীরের চাহিদাও আছে, তাহলে আপনি পারবেন না, কারণ আজ্ঞাচক্র হচ্ছে তার উপরেই হচ্ছে গিয়ে সহস্রার চক্র, যেটা আমাদের শরীরে নেই, শরীর থেকে মাথা থেকে সামান্য উপরের দিকে অবস্থিত। এর উপরেও আর অনেক চক্র আছে। তো যেটা শরীরের বাইরে, যে চক্রটা শরীরের বাইরের কাছাকাছি অবস্থিত, সেখানে শরীর বুদ্ধি নিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন। আপনার যদি শরীর বুদ্ধি খুব বেশি থেকে থাকে তাহলে মানে আপনাকে কেমন দেখতে লাগছে, তো এমন নয় যে যারা স্পিরিচুয়াল হয় তারা ভালো জামা কাপড় পরে না, তারা অবশ্যই পরে, এটা কোনো ব্যাপার না। কিন্তু মন থেকে সে কি, মন থেকে সে বলছে ও পড়েছি পড়েছি না পড়েছি না পড়েছি, হাতে যদি কোটি টাকার ঘড়িও পড়ে থাকে সে, তাহলেও কোনো ব্যাপার না, পড়েছি পড়েছি না পড়লেও যা না পড়াটাও তাই। কিন্তু আপনি যদি সেরকম ব্যক্তি হন, আপনি পড়েছেন এবং নিজেই খুব ইমপ্রেসড জিনিসটা পড়ে, মানে নিজে খুব ইমপ্রেশন ক্রিয়েট করছেন, তাহলে আমি বলবো এই সমস্ত থেকে আপনারা দূরে থাকুন। কারণ এমন কিছু আপনারা দেখবেন বা এমন কিছু আপনার সাথে ঘটবে, যেহেতু আপনার কাছে কোনো গুরু নেই, কোনো কনস্ট্যান্ট গাইডেন্স নেই, রিসার্চ নেই, তো তাই জন্য আপনি এখানে অসুবিধায় পড়তে পারেন। তো আপনারা বাকিগুলো দেখুন, বাকি চক্রগুলোতে যান, কোনো সেরকম অসুবিধা নেই। কিন্তু যদি আজ্ঞা আর সহস্রারে যান, এই দুটো প্রাইমারিলি হচ্ছে গিয়ে মোস্ট পোটেনশিয়াল ইয়ে ডেঞ্জারাস। আজকে আমি সহস্রার নিয়ে বলবো না, অন্যদিন বলবো, আজকে শুধু আজ্ঞা চক্র নিয়ে বলতে বসেছি। তো আমি বলবো যে যারা শুধুমাত্র মানে মেন্টাল হ্যাপাজার্ড থেকে ফ্রি হতে চায়, তারা আজ্ঞা চক্রের মেডিটেশন কোনো গুরুর কাছ থেকে করতেই পারেন, কিন্তু সেটা 9 ইঞ্চি অ্যাক্সেস করুন, এর থেকে বেশি অ্যাক্সেস করতে যাবেন না। আপনি বুঝে যাবেন করতে করতে কতটা বাড়লো, কতটা দূরত্ব হলো, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা একটু সময় লাগবে আপনাদেরকে করতে বা শিখতে, এবং তার সাথে সাথে যদি পারেন মনকে শুদ্ধ রাখার চেষ্টা করবেন, যে সমস্ত ক্রিয়াগুলো গুরু বলবে সেগুলো করবেন, সঙ্গে প্রাণায়াম অবশ্যই জরুরি এর সাথে, কারণ আমাদের যে 72,000 নারী আছে তার মধ্যে অনেক চক্র আছে, যেগুলো আমার একটা অডিওতে বলেছি, কুণ্ডলিনী জাগরণ কি ঘটে, এটা আপনারা শুনবেন তারপরে এই অডিওটা পাবেন। যাই হোক, তো এটাই ব্যাপার, কনস্ট্যান্ট গাইডেন্স, কনস্ট্যান্ট অবজারভেশন ছাড়া এগুলোকে একদমই কেউ প্র্যাকটিস করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, এবার আমাকে একজন প্রশ্ন করেছে 7 চক্র নিয়ে বলতে, এবার আমি ঠিক বুঝতে পারলাম না আমি তো অনেকগুলো এরকম করেছি, অডিও করেছি, কিন্তু কোন চক্রটা নিয়ে আপনারা জানতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইলেন, যেই জিজ্ঞাসা করেছেন। যদি এই অডিওটা শুনে থাকেন তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন, তো তাহলে আমি বুঝতে পারবো ঠিক করে। আসলে আপনি শুধু 7 চক্র লিখেছেন আর বাকি টাইটেলটা লেখেননি, তো আমি ঠিক না বুঝতে পারছি না যে আপনি কোন চক্রটার কথা এক্স্যাক্টলি মেনশন করতে চাইছেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে পর্যন্ত আপনারা এটা কি হজম করুন, পরে যদি এটা হজম হয়ে যায় তখন নয় আর অন্য কিছু বলা যাবে। ধন্যবাদ।